আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় প্রকাশ করলে কি বলে নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটিং নিয়েই এই কথাটা বলছি। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে যেটা অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশের ব্যাটাররা যে ব্যাটিং প্রদর্শন করেছে তাই এক কথায় বাজে পারফরমেন্স, হতশ্রী, দৃষ্টিকটু, ব্যাখ্যাতীত ব্যাটিং তারা করেছেন। কোনো ব্যাখ্যা দিয়েই আসলে এই ব্যাটিং পারফরমেন্সকে বিবেচনা করা যায় না। ক্রিকেটের ইতিহাসে এরকম ব্যাটিং ধস হয়েছে কি না সেটাই কিন্তু সন্দিহান। রানা প্লাজার মতো বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় কিন্তু আমরা দেখেছি, যাদের ব্যাটিং লাইন আপ বালির বাঁধের মতো ভেঙে গেছে, মুহূর্তের মধ্যে সাজঘর তাসের ঘরে পরিণত হয়েছে। যারা খেলাটা স্ক্রিনে দেখেছেন বা শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখেছেন বা বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছেন, তারা অবশ্যই জানেন বাংলাদেশের সংগ্রহ 99 এক উইকেট হারিয়ে যখন ইনিংসের 16 ওভার 2 বলের খেলার পরিসমাপ্তি ঘটেছে এবং তারপরে বাংলাদেশের সংগ্রহ কত 105 8 উইকেট হারিয়ে 20.5 ওভার শেষে অর্থাৎ 21তম ওভারের খেলা চলে। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাট করছে, শ্রীলঙ্কার 244 রানের টার্গেটে তারা দ্বিতীয় ইনিংসের খেলা খেলছে। এমনও হয়েছে বা আমি নিজেও দেখেছি, আমার নিজের ক্ষেত্রে কথাটা বলি, যখন 100 রানে 1 উইকেট, আমি তখনই কিন্তু এশার নামাজ পড়তে গিয়েছিলাম। এশার নামাজ পড়ে এসে দেখি এমন এক অদ্ভুত স্কোর বোর্ডের চেহারা, যেটা আমার কাছে আনবিলিভেবল, অপ্রত্যাশিত, অবিশ্বাস্য মনে হচ্ছিল। আবার অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে অশ ব্লক থেকে ফিরে এসে দেখেন যে বাংলাদেশের 5 রানে 7 উইকেট নেই। ঠিক শীতকালে কচুর পাতার পানি বা শিশির ভেজা পানি সূর্যালোকের উদয়ের সাথে সাথেই যেমন বিলীন হয়ে যায়, একটা ট্রেন চলতে চলতে যখন লাইনচ্যুত হয়ে যায়, ঠিক বাংলাদেশের ব্যাটিং স্টাইলটা ওই রকমই হয়েছে। এবং আপনাদের আরও একটি কথা বলি, 29 রানে প্রথম উইকেটের পতন ঘটে। পারভেজ হোসেন ইমন 13 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তারপরে তামিম এবং শান্ত মিলে কিন্তু ভালো একটা জুটি গঠন করেছিলেন, 71 রানের একটা জুটি গঠন করেছিলেন। শান্ত 23 রান করে 17তম ওভারে দ্বিতীয় রানটা নিতে যেয়ে দুর্ভাগ্যজনকভাবে 1 মিলিমিটার দূরত্ব পপিং ক্রিজের দাগ ছুঁই এমন একটা অবস্থা, বেনিফিট অফ ডাউট এরকম একটা অবস্থা থেকে রান আউট হয়ে যান। তারপরেই কিন্তু এই ব্যাটিং ধস বা ব্যাটিং বিপর্যয়টা শুরু হয়। বাংলাদেশের 10 উইকেটের মধ্যে 8 উইকেট নিয়েছে শ্রীলঙ্কান বোলাররা। আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কার বোলারদের কৃতিত্ব বেশি না এখানে 8 উইকেট যে শ্রীলঙ্কান বোলাররা বা স্পিনাররা নিয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিসর্জনের স্বীকৃতিটা বেশি? এটাই কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে 10, শ্রীলঙ্কার অবস্থান কিন্তু 4। মেহেদী হাসান মিরাজ সবশেষ 26 ওয়ানডের 13 ম্যাচেই কোনো উইকেট তিনি পাননি। শ্রীলঙ্কা এবার বাংলাদেশের হেড টু হেড যদি পর্যালোচনা করি, 58 বার তারা মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা জয়লাভ করেছে 44, বাংলাদেশ জয়লাভ করেছে 12 বার। নো রেজাল্ট, দুটিতে কোনো ফলাফল কিন্তু হয়নি। আগামীকাল আবারও কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডের একাদশটা কেমন হতে পারে এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হতে পারে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার মূল্যবান মন্তব্য এবং মতামত নিশ্চয়ই কমেন্টস বক্সে বা কমেন্ট সেকশনে লিখবেন। এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।